আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কম্পিউটার কাউন্সিল অ্যান্ড ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। জাতীয় বেতন কমিশন ২০২৫ কর্তৃক অনলাইনে জরিপে তথ্য প্রদান প্রসঙ্গে আপনারা যারা কর্মরত রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ, কর্মচারীগণ এবং অন্যান্য সদস্যবৃন্দ, আপনারা আগামী ১ই অক্টোবর হতে ১৫ই অক্টোবর ২০২৫ এই সময়ে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী ও সরকারি প্রতিষ্ঠানের প্রধানের মতামত অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের জাতীয় বেতন কমিশন ২০২৫-এ আপনাদের যেই মতামতটি কর্তৃপক্ষ দিতে বলেছেন, সেটি কিন্তু আপনারা খুব সহজেই পে কমিশন ২০২৫ গভ বিডিতে প্রবেশ করে দিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে লিখবেন পে কমিশন 2025.gov.bd লিখে আপনার কিবোর্ডের ইন্টার বা আপনার মোবাইল ফোনের সার্চ বাটনে ক্লিক করবেন। আপনাদের আমাদের নাগরিক হিসেবে আমাদের সেটার কর্তব্য বা দায়িত্ব, আমাদের উচিত যে পে কমিশনটা আমাদের অনলাইনে যে জরিপটি কর্তৃপক্ষ বিষয়টি দেখছেন, আমাদের সবারই উচিত এটার জাতীয় পে কমিশনের যেই জরিপটি করছে সেই জরিপের ফর্মটি পূরণ করা। আমি আশা করছি আপনারা খুব দ্রুত আপনারা এই জাতীয় পে কমিশন ২০২৫-এর যে জরিপটি চলমান রয়েছে আপনারা এটি পূরণ করবেন। তো আপনারা পে কমিশন ২০২৫ গভ বিডি লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি হোম পেজ আসবে। এই হোম পেজে আসার পরে নিচে খেয়াল করবেন লেখা আছে জাতীয় বেতন স্কেল ২০২৫ প্রশ্নমালা। প্রথমে আপনারা প্রথমেই খেয়াল করবেন জাতীয় বেতন স্কেল ২০২৫ প্রশ্নমালা। ১ নম্বরে রয়েছে সাধারণ নাগরিক। বাংলাদেশে যে সকল সাধারণ নাগরিক রয়েছেন তারা কিন্তু এইটার মধ্যে প্রবেশ করে আপনাকে এই জাতীয় বেতন স্কেল ২০২৫ এই প্রশ্নমালাতে আপনারা এই ফর্মটি পূরণ করতে পারবেন। ২ নম্বরে সরকারি চাকরিজীবী এবং ৩ নম্বরে সরকারি প্রতিষ্ঠান, ৩ নম্বরে অ্যাসোসিয়েশন সমিতি। এই ৪টা সেক্টরের আপনারা খুব সহজেই এই বেতন কমিশনের খুব সহজেই আপনারা এইখানে এই ফর্মগুলো পূরণ করতে পারবেন। তো আমি প্রথমতই আমি সাধারণ নাগরিক হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ১ নম্বরে ক্লিক করলাম। এই ১ নম্বরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি হোম পেজ আসবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় বেতন কমিশন ২০২৫ এবং জাতীয় বেতন স্কেল বিষয়ক অনলাইন জরিপ ২০২৫। এখানে আমরা একটু বিস্তারিত যদি পড়ি তাহলে আমাদের ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। আমরা ফর্মটি দেখি। এখানে প্রথমতই আপনার রয়েছে তথ্য প্রদানকারী ধরন সাধারণ নাগরিক কর্তৃক পূরণীয়। আপনার বাসস্থান নির্বাচন করুন। প্রথমেই আপনার বাসস্থান কোন বিভাগে রয়েছেন আপনি সেই বিভাগটি এখান থেকে উল্লেখ করে দিবেন। পরবর্তীতে আপনার জেলার নামটি এখান থেকে আপনি উল্লেখ করে দিবেন। দেওয়ার পর এখানে শুরু করুন অপশনে ক্লিক করবেন। শুরু করুন অপশনে ক্লিক করার পর এখানে আপনার পূর্ণ নাম লিখুন। আপনার পূর্ণ নামটি কিন্তু এখানে আপনার লিখতে বলা হয়। করুন আমি আমার নামটি এখানে লিখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সবারই উচিত এই পে কমিশনে যে তথ্যটি কর্তৃপক্ষ এই ফর্মটি পূরণ করতে বলেছে, জরিপ চালাচ্ছে, সেটি আমাদের উচিত আমাদের এই তথ্যটি পূরণ করা। তা আমার নাম দিয়ে আমি আপনাদের করে দেখাচ্ছি। পরবর্তীতে আপনার পেশা কি, আপনার পেশাটি এখানে আপনি লিখবেন। লেখার পরে আপনার পরবর্তী মোবাইল নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পরে আপনার বয়স আনুমানিক কত সেটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। পরবর্তীতে এখানে লিঙ্গ, বাসস্থান আপনার কোথায়,
আপনার জন্য যেটি প্রযোজ্য হবে, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর হলে বিভাগীয় শহর, জেলা হলে জেলা, আপনার জন্য যেটি প্রযোজ্য হবে। আমি ইউনিয়ন দিয়ে দিলাম। পরবর্তী ধাপ এখানে খেয়াল করুন, এই পরবর্তী ধাপে আপনি ক্লিক করবেন। পরবর্তী ধাপে এসে আপনাকে বলা হয়েছে সরকারের বিদ্যমান বেতনক্রমের 20টি গ্রেড কি আপনি সমর্থন করেন? যদি আপনি সমর্থন না করেন তাহলে না দেবেন, আমি অবশ্যই করব না, সেক্ষেত্রে না। যদি উত্তরে না হলে না হয় তাহলে কতটি হওয়া উচিত? এক্ষেত্রে আমি লিখব 12টি। পরবর্তীতে আপনার উত্তরের সপক্ষে কোনো যুক্তি থাকলে আপনি যুক্তিটি এখানে লিখতে পারবেন। তো আমি এই মুহূর্তে এটি লিখছি না। এবং সরকারি চাকরিজীবীর 6 সদস্যের পরিবার খানার জন্য বর্তমানে সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত বলে মনে করেন? তো এখানে আমি সর্বনিম্ন বেতন এখানে একজনের 25,000 টাকা হওয়া দরকার, তাহলেই একটি পরিবার ভালো মতন চলতে পারবে। এখানে 25,000 দিব আমি। আপনারা আপনাদের কাছে যেটি মনে হয় সঠিক সেটি আপনারা এখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। সরকারি সকল কর্মচারীর জন্য একই হারে বেতন বৃদ্ধি কি আপনি সমর্থন করেন? সেক্ষেত্রে এখানে সরকারি সকল কর্মচারীর আসলে এখানে সরকারি চাকরিজীবী 6 সদস্যের পরিবার খানার জন্য বর্তমানে সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত? আমি এখানে আসলে দিব সর্বনিম্ন মূল বেতন 30,000 হওয়া উচিত। পরবর্তীতে সরকারি সকল কর্মচারীর জন্য একই হারে বেতন বৃদ্ধি কি আপনি সমর্থন করেন? সরকারি সকল কর্মচারীর জন্য। পরবর্তীতে এখানে আমি এটা না দিব, যে বলা সরকারি সকল কর্মচারীর জন্য একই হারে বেতন বৃদ্ধি কি আপনি সমর্থন করেন? 10 নম্বরে এখানে উত্তর যদি না হয় তাহলে আপনি সরকারি কর্মচারীদের কোন পক্ষটি সমর্থন করেন? সবার জন্য তবে নিম্ন আয়ের জন্য বেশি, শুধু নিম্ন আয়ের জন্য বেশি, সবার জন্য তবে উচ্চ আয়ের জন্য সীমিত, অন্যান্য। আমি এটা দিব সবার জন্য তবে উচ্চ আয়ের জন্য সীমিত। পরবর্তী 1 নম্বরে ছিল আমাদের সবার জন্য তবে নিম্ন আয়ের জন্য বেশি, শুধু নিম্ন আয়ের জন্য বেশি। এখানে বিষয়টি ভালো করে বুঝতে হবে, সবার জন্য তবে নিম্ন আয়ের জন্য বেশি এবং সবার জন্য তবে উচ্চ আয়ের জন্য সীমিত। আমি এখানে 10 নম্বরে এটি দিব, সবার জন্য তবে নিম্ন আয়ের জন্য বেশি। পরবর্তীতে 11 নম্বরে যেটি আছে, আপনি কি বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের সাথে আনুপাতিক হওয়া উচিত বলে মনে করেন? আপনি কি বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের সাথে আনুপাতিক মনে করেন? পরবর্তীতে মূল বেতনের বিপরীতে বাড়ি ভাড়া ভাতা বর্তমান 35 থেকে 65% কি যথার্থ? মূল বেতনের বিপরীতে বাড়ি ভাড়া ভাতা 35 থেকে 65 যথার্থ? আপনার কাছে যেটি মনে হবে প্রযোজ্য সেটি আপনারা করবেন, আপনাদের দেখানোর জন্য বিষয়টি দেখাচ্ছি। আপনি কি মনে করেন সরকারি চাকরিজীবীদের বিদ্যমান মাসিক চিকিৎসা ভাতা 1500 টাকা যথেষ্ট? আমি এখানে না দিব। উত্তর না হলে আপনার মতে সরকারি চাকরিজীবীদের জন্য নিম্নোক্ত মাসিক চিকিৎসা ভাতা হওয়া উচিত বলে আপনি মনে করুন। সেক্ষেত্রে আমি অবশ্যই যেটি চাই সেটি হচ্ছে আপনার কমপক্ষে 3,000 টাকা। আপনি কি মনে করেন সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান শিক্ষা ভাতা বর্তমান 500 টাকা, এক সন্তান সর্বোচ্চ 1,000 টাকা, 2 সন্তান যথেষ্ট? এক্ষেত্রে আমি অবশ্যই না দিব। 17 নম্বরে উত্তর না হলে প্রস্তাবিত নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য সন্তান প্রতি শিক্ষার্থীর মাসিক শিক্ষা ভাতা কত হওয়ার প্রয়োজন বলে মনে করেন আপনি? এক্ষেত্রে অবশ্যই আমি 2000। সরকারি চাকরিজীবীদের জন্য নববর্ষের ভাতা বিদ্যমান মূল বেতনের 20% যথেষ্ট মনে করেন কি? সরকারি চাকরিজীবীদের নববর্ষের ভাতা এটাকে আপনি 20% যথেষ্ট মনে করেন কি? যদি মনে করেন তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। আমি এটা হ্যাঁ দিয়েছি। সরকারি সকল কর্মচারীদের সকল গ্রেডের জন্য রেশন সুবিধা থাকা উচিত, হ্যাঁ। সর্বক্ষেত্রে সরকারি কর্মচারীদের ঝুঁকি ভাতা প্রযোজ্য চালু করা উচিত বলে মনে করি, হ্যাঁ। সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় কস্ট লিভিং অ্যাডজাস্টমেন্ট বাজার দর মোতাবেক করার লক্ষ্যে মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক বেতন বৃদ্ধির আরম্ভ করা উচিত কিনা? হ্যাঁ। মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক বেতন বৃদ্ধি কত সময় অন্তর করা উচিত বলে মনে করেন?
এখানে এই ক্ষেত্রে মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক প্রতি বছর, প্রতি 2 বছর অন্তর, এটা আপনাদের জন্য যেটি প্রযোজ্য মনে করেন, আমি 2 বছর অন্তর দিয়েছি। মূল্যস্ফীতির সাথে বেতন সমন্বয় কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন? বেতন স্কেলের ভিতরে অন্তর্ভুক্ত হওয়া, স্কেলের বাইরে বিশেষ সুবিধা হিসেবে পৃথকভাবে নির্ধারণ করা অন্যান্য, বেতন স্কেলের ভিতরে অন্তর্ভুক্ত হওয়া, বিদ্যমান পেনশন সুবিধা সর্বশেষ বেতনের 90% কি যথেষ্ট বলে মনে করেন? পেনশন সুবিধা সর্বশেষ বেতনের 90% কি যথেষ্ট বলে মনে করেন? এখানে হা হলে আপনি যুক্তি দিতে বলা হয়েছে, আপনি এখানে যুক্তিটি লিখতে পারবেন। ভোক্তা মূল্য সূচক সিপিআই অনুযায়ী জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে সরকারি পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীদের পেনশন বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে কিনা বলে মনে করেন? অবশ্যই। এখানে উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কি হারে হওয়া উচিত? সমানুপাতিক, প্রতি বছর নির্দিষ্ট হারে, অন্য কোনো হারে? এখানে সমানুপাতিক হারে। পেনশনারদের জন্য বর্তমানে প্রদত্ত চিকিৎসা ভাতা কি যথেষ্ট বলে মনে করেন? না। উত্তর না হলে কত হওয়া প্রয়োজন টাকায় 65 বছরের নিচে, 65 বছরের ঊর্ধ্বে? এক্ষেত্রে আমি 65 বছরের নিচে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আমি 3,000, আর 65 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 4,000। সরকারি গণকর্মচারী কর্মদক্ষতা কোন ভিত্তিতে নির্ধারণ করা উচিত বলে আপনি মনে করেন? একাধিক উত্তর দেওয়া যেতে পারে। সরকারি গণকর্মচারীর কর্মদক্ষতা ভিত্তিতে নির্ধারণ করা উচিত বলে মনে করেন সততা, দক্ষতা, সৃজনশীলতা, সেবার মান। এটা আমি এখান থেকে সবগুলোই দিতে পারবো। সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বল্প বেতন কি দুর্নীতির অন্যতম কারণ বলে আপনি মনে করেন? অবশ্যই হ্যাঁ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে কি দুর্নীতি হ্রাস পাবে বলে মনে করেন? হ্যাঁ। দেশের সর্বস্তরের সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য করণীয় পন্থা কী হতে পারে বলে মনে করেন? একাধিক উত্তর প্রযোজ্য হতে পারে। সততা, এরপর হচ্ছে আমরা দিতে পারি, আপনাদের যেটি ইচ্ছা আপনারা দিবেন, আমি আমার মতন করে আমি করছি আর কি। এরপরে আপনি দিতে পারেন আপনার এটা আপনার যেটি প্রযোজ্য মনে হয় আপনি দিবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন? একাধিক উত্তর হতে পারে। আপনার যেটি আপনার কাছে মনে হয় সেটি আপনি দিবেন, আমি সবগুলোই দিয়ে দিয়েছি এখানে। এবার আপনি পরবর্তী ধাপে আবার ক্লিক করবেন। আচ্ছা, আমি কিছু তথ্য হয়তো দিইনি যার জন্য এটা পরবর্তী ধাপে নেয়নি। এখানে আমি এইখানে যেটি বলা হয়েছে আপনাকে কিন্তু এখানে লিখতে বলা হয়েছে আপনার উত্তরের সপক্ষে কোন যুক্তি থাকলে দেন, যে আমি এখানে লিখেছিলাম যদি উত্তর না হলে, তাহলে এখানে বলা হয়েছে সরকারের বিদ্যমান বেতনক্রমের 20টি গ্রেড কি আপনি সমর্থন করেন? আমি লিখেছিলাম না। আমি আমার উত্তর না হলে কতটি হওয়া উচিত বলে 12টি। আমি এখানে কিছু লিখতে পারি, লিখলে আমি এটা পরবর্তী সাবমিট দিতে পারবো। তো আমি কিছু একটা এখানে লিখব। আহ, আমি লিখতে পারি বর্তমান এখানে আপনাদের বাংলা কিবোর্ড গ্রহণযোগ্য নয়, এখানে আপনার ইংলিশ লিখতে হবে। সেটি এখানে কিন্তু বলে যে অনুগ্রহপূর্বক ইংরেজি কিবোর্ড ব্যবহার করুন, বাংলা অক্ষর গ্রহণযোগ্য নয়, অনুগ্রহপূর্বক গ্রেড সংখ্যা সংক্রান্ত কারণ লিখুন। সেটা আপনার এখানে লিখতে বলা হয়েছে। আচ্ছা, আমি এটা আপনাদের বোঝানোর জন্য আর কি একটা বিষয় লিখে আপনাদেরকে সেটি দেখাচ্ছি।
তো এইখানে আপনারা আপনাদের মতন করে আপনাদের মন্তব্যটি লিখবেন। আমি আমার মতন করে মন্তব্য লিখছি আপনাদের দেখানোর জন্য জাস্ট। পরবর্তীতে আপনাদের আরেকটি তথ্য দিতে হবে এখানে যে বিদ্যমান পেনশন সুবিধা সর্বশেষ বেতনের 90% কি যথেষ্ট বলে মনে করেন? বিদ্যমান পেনশন সুবিধা সর্বশেষ বেতনের 90% কি যথেষ্ট মনে করেন? যদি আমি বলা হয়েছে যে উত্তরটি না হয়, তাহলে আপনাকে এখানে না হলেও লিখতে হবে, আপনার যুক্ত দিতে হবে। পাশাপাশি আপনি যদি হ্যাঁ দেন, সেটিও যুক্ত দিতে হবে। আসলে আমি এখানে এই 27 নম্বর তথ্যে আপনাদের যদি আপনারা বিদ্যমান পেনশন সুবিধা সর্বশেষ বেতনের 90% যথেষ্ট বলে মনে করেন, যদি হ্যাঁ হয় তাহলে সেটা আপনার যুক্তি দিতে হবে, যদি না হয় তার একটি যুক্তি দিতে হবে। আমি একটি যুক্তি দেখাচ্ছি আর কি, আপনারা আপনাদের মতন দেখাবেন। আমি আপনাদের তথ্যটি বোঝানোর জন্য আপনার উত্তর পর্যালোচনা করুন। এখানে আমার পুরো তথ্যটি এখানে কিন্তু দেওয়া হয়েছে। আপনার উত্তর যাচাই করুন। এমডি ফজলুর রহমান আবির। আপনার পেশা টিচার, আপনার মোবাইল নাম্বার এত, আপনার বয়স এত, যে তথ্যগুলো আমি দিয়েছি সেই তথ্যগুলো এখানে কিন্তু পরবর্তী আমার টোটাল সব তথ্য এখানে চলে এসেছে। এখন বলা হয়েছে আপনি এখানে যেটি বলা হয়েছে এখানে আপনার তথ্য চূড়ান্তভাবে জমা দিন। এখানে আপনার চূড়ান্তভাবে জমা দিলেই সাবমিট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে চূড়ান্তভাবে ক্লিক করলেই কিন্তু আমার যেই জরিপের তথ্যটি জাতীয় বেতন কমিশন 2025 সেটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। তো সম্মানিত শিক্ষক বৃন্দ এবং অন্যান্য কর্মচারী এবং সদস্যগণ যারা সাধারণ নাগরিক রয়েছেন, আমাদের সবার দায়িত্ব আমরা এই জরিপ 2025 আমরা আসুন এই তথ্যটি সঠিকভাবে অনলাইনে পূরণ করি। এতে আমাদের সবার জন্যই ভালো হবে। পাশাপাশি আমরা সঠিক যে পে কমিশনটি বা পে স্কেলটি চাচ্ছি এটি আমাদের আশানুরূপ হবে। তো সবাই খুব দ্রুত আপনারা এই অনলাইনে এসে আপনাদের এই জরিপ ফর্মটি পূরণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।